বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বাউল সম্রাট লালন শাহর স্মৃতি বিজড়িত এই কুষ্টিয়াকে সবাই চেনে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির রাজধানী হিসেবে। ব্রিটিশ বিরোধী আন্দোলনেও এই অঞ্চলের মানুষের ছিল গৌরবোজ্জ্বল ভূমিকা। আর এখানে জন্ম নেয়া বিপ্লবী বাঘা যতীনের উত্তরসূরিরা স্থানীয় সমস্যার বিষয়ে যেমন সোচ্চার, তেমনি তাদের প্রতিবাদী ভাবনা রয়েছে দেশের চলমান অনিয়ম ও দুর্নীতির বিষয়ে। আর সেই ভাবনার তাড়নায় তারা তোলেন চায়ের কাপের ঝড়। অলিম্পিক নাটি বিস্কুটের সৌজন্যে এবারে সেই চায়ের কাপের ঝড় দেখতে আমরা এসেছি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাহাড়পুর গ্রামে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আজকের সরকার প্রধান শেখ হাসিনা আজকে তাদের বিচার শুরু করেছে এবং ইতিমধ্যে অনেকের দণ্ড অর্থাৎ ফাঁসির রায় কার্যকরী করা হয়েছে এবং তারা সুপরিকল্পিতভাবে দেশটাকে একটা অধঃপতনে নিয়ে যাওয়ার জন্য এবং একটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিভিন্নভাবে এই সুপরিকল্পিতভাবে এই সন্ত্রাসগুলো সৃষ্টি করছে। আইন শৃঙ্খলার বিষয়ে উনি যেমনটি বললেন, এটা বিষয়ে আপনার মতামত? আমার মতো একই, আইন শৃঙ্খলার অবস্থা খুব একটা ভালো না। আর যদিও ওরা করতে যাচ্ছে ভালো, কিন্তু যখন আমাদের গ্রামে একটা জ্ঞান হয়েছে সাম্প্রতিক, প্রায় আসে পুলিশ, দেখা যাচ্ছে ভোকাস ফোন দিয়ে একজন ডাকলো, আসেন, আজকে কিছু পারলো না, আবার আর এক জায়গায় ভাই তোমার জায়গায়, উপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে। ওদেরকে যারা আইন শৃঙ্খলা তারা শান্তিও দেবে আমাদের দেশে, এদের ক্ষমতা নাই। এদেরকে যেখানে পাঠানো হয়, যে অবস্থায় পাঠানো হয়, যেমনভাবে বলা হয় সেভাবে ওরা করে। একজনের দোষ নাই, যদি বলা হয় ওকে দোষী করতে হবে, তার ইচ্ছা নাই তাও লিখতে হচ্ছে যে হ্যাঁ উনিকে। আপনি কি বলতে চাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ফোনের মাধ্যমে নির্দেশিত হয়ে কাজ করে? আসলে আমার ধারণা অনেকটা তাই। যেমন আমরা দেখতেছি তাদেরই চেষ্টা করছে আমাদের জ্ঞানটাকে শান্ত করার জন্য, সবসময় আসে বা যতটুকু দেখি তাদের কি ভালো চা দিয়েন, মাঝে মাঝে মনে হচ্ছে যেন ওদের যে মনের আবেগটা ওটা খারাপ পাচ্ছে না। এখানে বড় সমস্যা হয়ে গেছে যে রুলিং পার্টি এখন একা, সব অন্য কোনো পার্টি নাই সেদিকে প্রতিবাদ করা, প্রতিরোধ করা। আইনশৃঙ্খলা বাহিনী রুলিং পার্টির সাথে আছে, যার কারণে এখানে যাই ঘটছে একপাক্ষিক ঘটে যাচ্ছে। কেউ যদি অত্যাচারিত হয় তার বিচার পাওয়াটা অনেক দুষ্কর হয়ে যাচ্ছে, কারণ এখানে রুলিং পার্টির লোকজন তার সাথে আছে, আবার এখানে সমস্ত কিছুর সাথে রুলিং পার্টির সম্পর্ক। এখানে 14 দলীয় জোট বলেন আর বা মহাজোট বলেন, সেই রাজনৈতিক দলগুলোর ভিতরে কিন্তু সেই জোটগত কোনো ফাংশন এখানে লক্ষ্য করা যায় না। একটি কারণে সেই ফাংশন লক্ষ্য করা না যাওয়ার কারণে সেটা হচ্ছে যে তাদের ভিতরের অবস্থাটা খুব ভয়াবহতা, তারা নিজেরা ভিতরে যে ঝামেলা, যার কারণে শরিক যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোর সাথে তাদের কোনো এক জায়গায় বসা বা কোনো পরামর্শ করা যে পরিবেশগুলো ভালো রাখার জন্য, সেই ফাংশনগুলো এখানে লক্ষ্য করা যাচ্ছে না। এবং এখানে বিরোধী শিবিরের যে সংগঠনগুলো ছিল তারাও সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারে। উনি যেমনটা কইতেছে যে আসলে একচ্ছত্র ক্ষমতার কারণেই কিন্তু আসলে এই সন্ত্রাসের বিস্তার, এটার সাথে কি আপনি একমত? তার সাথে কিছুটা একমত যে কিছুটা চলছে, কিন্তু আগের তুলনায় আগের যে পরিমাণ অস্ত্রের জনজননে ছিল, যে পরিমাণ সন্ত্রাস ছিল, মানুষ পথে ঘাটে চলতে পারতো না, রাত্রে ঘুমাতে পারতো না, ডাকাতি, রাহাজানি, এগুলো কিন্তু প্রায় শেষের পথে। তার মানে পরিস্থিতির উত্তরণ হয়েছে, যথেষ্ট উত্তরণ হয়েছে। সবচেয়ে বড় সমস্যা আছে আমাদের গ্রামের কথাই বলি, 5-7 লোক এই গোটা গ্রামটাকে জীবিত করছে, যার কারণে 97% জনগণ এদের কিন্তু ঐক্যবদ্ধ বাধ্য হয়েছে। আর এই জন্য এক কথায় তারা একসময় জামাত বিএনপির একসময় লেডার ছিল এবং তারাও বহুত লোকের ভিতরে বিচার করছে তাদের পক্ষে নিচে জামাতের ইস্যু ব্যবহার করে। এখন আমার সম্পূর্ণ উল্টোভাবে আমি লীগের ভিতরে আইসি, আমি লীগের ইস্যু সে বলছে আমি এটা বড় ক্যাডার, অথচ এই গ্রামের অধিকাংশ মানুষ জানে তার চরিত্র, তাদের সব কিছু কালচার জানে। কি করি এরকম একটা জামাতের একটা ক্যাডারে কি করে দলভুক্ত করলো এবং সে যা বলছে এখন তাই হচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই যে জামাত করার পর সেই লোক আবার স্বাধীনতার সপক্ষের ছায়াতলে আশ্রয় নেয়, এই বিষয়টাকে কিভাবে দেখেন? এটা আমি আসলে খুবই হাস্যকরভাবে দেখি। এটা কি বাস্তবতা? এটি বাস্তবতা। যেমন ধরুন বাংলাদেশে তো এখন একটি মাত্র পার্টি, সেই পার্টির বাইরে কোনো কথা বলার সুযোগ নেই, শুধু আওয়ামী লীগ। এখন যেখানে আওয়ামী লীগের নেতারা তো জোর গলায় বলছে যে আপনারা জামাত ছাড়ুন, আপনারা বিএনপি ছাড়ুন, তাহলে তারা কোথায় যাবে? তারা তখন রুলিং পার্টির দিকে ভর করছে। এবং তার সাথে আমি একমত যে শুধু এই গ্রাম বা এই এলাকায় নয়, সারা বাংলাদেশের একই চিত্র, যে যারা বিএনপি জামাতের সুবিধাদি নিয়েছে বিভিন্ন বিগত সময়ে, তারা এখন আওয়ামী লীগের সাথে যোগ দিয়েছে সুবিধা নেওয়ার জন্য। এবং এই সুবিধাবাদী শ্রেণীটাই এটা সবসময় ছিল, এখনও আছে, এবং এই শ্রেণী সমস্যা তৈরি করছে সমাজে। যেটি আওয়ামী লীগের যারা ঐতিহ্যবাহী আওয়ামী লীগ করে তারা সন্ত্রাস করে না, যারা ঐতিহ্যবাহী বিএনপি করে তারা সন্ত্রাস করে না, কিন্তু এই যে উৎক কিছু লোক আছে যারা সবসময় রুলিং পার্টির সাথে থাকার চেষ্টা করে। 2001 থেকে 7 পর্যন্ত আমরা দেখেছি, আবার 96 থেকে 2000 পর্যন্ত দেখেছি,
91 থেকে 96 দেখেছি, আবার এখনও দেখছি সেটি। আর এখন যেহেতু কোনো দল নেই, আওয়ামী লীগ ছাড়া কোনো কথা সমাজে বলার প্রয়োজন নেই, সেক্ষেত্রে সব এখন আওয়ামী লীগের সাথে চলে গেছে। চোরগুলো গেছে, ভালো লোকগুলো গেছে, যারা সুবিধা আদায় করবে তারাও গেছে, সব যে এখন এক জায়গা হয়ে গেছে। তবে একটা জিনিস দেখা যাচ্ছে যে প্রকৃত যারা আওয়ামী লীগার তারা কিন্তু এখন দল থেকে আস্তে আস্তে একটু সরে যাচ্ছে, বা অনেক দূরে সরে যাচ্ছে বাধ্য হচ্ছে তাদের দাপটের কারণে। এটা কিন্তু একটি বাস্তবতা। এটা কি এদের অনুপ্রবেশের কারণে ডেডিকেটেড আওয়ামী লীগ লিগাররা কোণঠাসা? এটা অনুপ্রবেশ কারণেই, একমাত্র কারণ অনুপ্রবেশ। এমন কিছু লোক অনুপ্রবেশ এখানে ঘটেছে যারা এগুলো করবেই, বিগত সময় তারা করেছে, এখনো তারা করবে। রাজধানীতে বেশ কয়েকটি হত্যাকাণ্ড দেখেছি, একই ধরনের হত্যাকাণ্ড, এবং সেই হত্যাকাণ্ডগুলোর ধারাবাহিকতা এখন আমরা দেখছি গ্রাম পর্যায়ে চলে আসছে। কুষ্টিয়া তো বেশ কিছুদিন আগে, এই 20 তারিখে বোধহয় মার্ডার হয়েছে একজন হোমিওপ্যাথিক চিকিৎসককে নির্মমভাবে। তাহলে এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আচ্ছা, এটা আমি মনে করি যে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রটার পিছনে আছে। দেখুন, যখনই মার্ডারটি হচ্ছে তখন আমেরিকা থেকে বা মধ্যপ্রাচ্য থেকে একটি গ্রুপ দায়িত্ব স্বীকার করছে। প্রথমে মধ্যপ্রাচ্যকে দায়িত্ব স্বীকার করা হচ্ছে এবং সেটি আমেরিকার একটি গ্রুপ সেটা সাপোর্ট দিচ্ছে যে হ্যাঁ এটি হতে পারে। এবং আপনি লক্ষ্য করে থাকবেন যে কয়েকদিন আগে যে আমেরিকার কিছু লোক এখানে এসেছিলেন, ওদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন, সহকারী সচিব এসেছিলেন, হ্যাঁ বিশওয়াল এসেছিলেন, তারা কিন্তু গেলানোর চেষ্টা করছে যে এখানে আইএস জঙ্গি বা যাদের নাম বলছি আমরা তারা আছে, কিন্তু সরকার এটিকে স্বীকার করছে না। এখন আমরা যারা সাধারণ জনগণ তারা তো একটা যুপকাষ্টের বলি হয়ে গেছে। আমরা তো আমাদের জীবন অনুষ্ঠাগত, আমরা ভয়ে আতঙ্কে আছি, আমরা সন্ধ্যার পরে এখন বাইরে বেরোচ্ছি না, যে পরিস্থিতি কখন কার উপরে চাপাতি পড়ে। এখন এই অবস্থায় একটা জায়গা তো তৈরি করতেই হবে যে কারা এটি করছে। এটি সরকার আমার মনে হয় এখানে ব্যর্থ হচ্ছে, অথবা সরকার আর ধৈর্য ধরছে কিনা আমি জানি না, তবে এটি সরকারের আইডেন্টিফাই করে এটা অবিলম্বে এর ব্যবস্থা করা দরকার। এখানে আমার আরেকটা অবজারভেশন আছে যে বাংলাদেশে আইএস আছে। একটি মানুষ হত্যাকাণ্ড কয়েকদিন আগে আমাদের কুষ্টিয়াতে হয়েছে, একজন হোমিও চিকিৎসক, সেখানে আইএস বলছে যে আমরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছি এবং বাংলাদেশে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু আইএস অন্য অন্য রাষ্ট্রে প্রতিদিন 100, 200, 300 লোক মেরে ফেলছে, সেখানে কিন্তু ওই আমেরিকা বা ওই ব্রিটেন বা ওই যারা যে সমস্ত বাহাদুররা আমাদের বাংলাদেশে বলছে আইএস আছে, আইএস আছে, আইএস নেই আমি বলবো না, কিন্তু ওইখানে যাই বলছে না যে এখানে আইএস এটা করলো তো চলো আমরা ঠেকাই। ওরা বলছে যে বাংলাদেশে এই একটা ঘটনা ঘটে গেছে, আইএস আসছে, এখানে আমরা যাব। এর উদ্দেশ্য হচ্ছে তাদের একটি রাজনৈতিক উদ্দেশ্য আছে যে আমাদের এই জায়গাটা, এই আমাদের এই উপমহাদেশে বাংলাদেশের এই জায়গাটা তাদের সেনাবাহিনী, তাদের মানে সামরিক বাহিনীকে এখানে বসায়ে এই অঞ্চলটাকে আবার একটা দখল দায়িত্ব নিয়ে, ইসরায়েলের মতো আর কি যে দখল দায়িত্ব নিয়ে তারা একটি রাজনীতি করতেছে। এবং এটা সমস্ত পৃষ্ঠপোষকতা ওই পশ্চিমা রাষ্ট্রগুলো, যারা আজকে বলছে কোনো আইএস আছে, ওখানে এইটা আছে, ওটা আছে, তার পৃষ্ঠপোষকতা তারা, তার জন্মদাতা তারা, আবার সেটাকে বন্ধ করার জন্য, সেটাকে ধরার জন্য তারা আবার সেইখানে যে দখল দায়িত্ব নেওয়ার একটি চক্রান্ত তাদের। আমাদের করণীয় কি? সম্প্রতি এই তো মাত্র কয়েকদিন আগেই আমেরিকার প্রেসিডেন্টের বাসভবনের সেখানে গুলি হয়েছে, অথচ সেখানে কিন্তু ট্রু শব্দটি হচ্ছে না। দেশের একজন প্রভাবশালী, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একটা দেশ আমেরিকার রাষ্ট্রপতির বাসভবনে, এবং অতীতে আমেরিকার বেশ কয়েকজন প্রেসিডেন্ট কিন্তু নিহত হয়েছে। তাহলে শুধু বাংলাদেশ নিয়ে বলা হচ্ছে, এখানে যে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, আজকে যেহেতু আজকে সরকার জামাতের নিষিদ্ধ করতে যাচ্ছে, তাই তারা এবং এই যুদ্ধাপরাধের বিচারকে সামনে রেখে তারা কিন্তু এই তৎপরতাগুলো চালাচ্ছে, এবং তাদের যে জঙ্গি নেটওয়ার্ক আছে, এই জঙ্গি নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু সারা দেশটাকে একটা অস্থিতিশীল করার চেষ্টা করছে। আসলে এখানে সরকারের কিছু ভাষণের জন্য এই ঘটনাটা ঘটছে। যেই করুক ওই ঘুরে ফিরে জামাত বিএনপি করছে, মানে তৃতীয় পক্ষ কাজটা করে গেলে এদেরকে ধরা শুধু পাচ্ছে না, আগেই বেরিয়ে যাচ্ছে। কিন্তু এত হত্যা আছে, এত গোয়েন্দা বাংলাদেশে কাজ করছে, কিন্তু কোনো গোয়েন্দা আজ পর্যন্ত ততই পাইল না সরাসরি যে। কিন্তু সরকার প্রধান যারা আছে সঙ্গে সঙ্গে আমার মনে হয় অমক করিয়েছে, বিএনপির অমকের সাথে জড়িত, মানে তাৎক্ষণিক ওরা গোয়েন্দা হয়ে বলে দিচ্ছে, কিন্তু গোয়েন্দা বিভাগ খোঁজ করে বাই করতে আসছে। হ্যাঁ, এদেরকে ধরার জন্য একটা গোয়েন্দা থেকে আলাদা ক্ষমতা দেওয়া দরকার, একটু সৎভাবে তুমি নির্বিচারে সঠিকভাবে নির্ভুলভাবে একটা গোয়েন্দা তৎপরতা চালাও, যাতে আসলে সঠিকটা ধরা পড়ে। এখন এই জায়গা থেকে আমাদের তো পরিত্রাণ দরকার। আমরা ধরে নিলাম যে 71-এর পরাজিত শক্তি যারা যুদ্ধাপরাধের বিষয়ে বানচাল করতে চায়, যাদের সাথে আন্তর্জাতিক চক্র আছে, থাকলেও থাকতে পারে, তারা এটিকে করছে। কিন্তু আমার দায়িত্বটা কোথায়? এই দেশ তো আমার জনগণ, এখানে 16 কোটি মানুষ এখানে বসবাস করে। এই 16 কোটি মানুষ তো নিশ্চয়ই যুদ্ধাপরাধের বিচার চাচ্ছে। এখন বাংলাদেশে যুদ্ধ বিচার নিয়ে কোনো কথা নেই, তাইতেই হবে, এটি করতে হবে। এখানে কাউকে মুক্তি দেওয়ার কোনো সুযোগ নাই। এখানে এই যে নির্বাচন কেন্দ্রিক খালেদার যে সহিংসতা, আর এই যে অতি সম্প্রতি 23 তারিখের যে, আমার মনে হয় এগুলোর সাথে রিলেশন আছে, এগুলো ধারাবাহিকতা। আমি বলি ধারাবাহিকতা একটি,
ধরুন খালেদা জিয়া নির্বাচনের ট্রেনে উঠতে ব্যর্থ হলেন, সরকার তো খালেদা জিয়াকে পায়ে ধরে নির্বাচনে আনবেন না, উনি নির্বাচনে আসেননি, উনি ব্যর্থ হয়েছেন, তারপর উনি শুরু করলেন ওনার মতো, এবং সেই ধারাবাহিকতাগুলো এখনও দেশে চলছে। সরকার বছর আগে মানে নির্বাচনে অংশগ্রহণ না করে ট্রেন মিস করেছে। সরকার তো বিএনপি জামাতে এবার চেয়ারম্যান ইলেকশনটা করলো, করার কারণে দেশ তো জনগণ বসলে আসলে কীভাবে ইলেকশন হচ্ছে। 102 জন লোক মরল এই নির্বাচনী সহিংসতায়, সে আগুন সন্ত্রাসে কয়জন মরছিল, তার থেকে এই ইলেকশনে বেশি লোক মরল। এদের এই প্রাণের দায়ভার কে নেবে? এই লোকগুলো তো একটা প্রধানের ফ্যামিলির সদস্য মেম্বার, কিন্তু এদেরকে কোনো বিনা বিচার কিচ্ছু হচ্ছে না, এদের সরকার থেকে কোনো কিছু পাচ্ছেও না। এই 102 জন এই পর্যন্ত মারা গেছে, আরও কত মানে 1000-এর উপরে আহত। তাহলে এই লোকগুলো ড্রাইভার এখন তো বিএনপি ঠিকই অংশগ্রহণ করলো, এবং দেখা যাচ্ছে যে বিএনপির পোস্টার মাতৃ ছেড়ে যাচ্ছে, আর আওয়ামী লীগের পোস্টার একটাও ছেড়ার কায়দে নাই। বিএনপির পক্ষের লোক প্রচার করতে যাওয়ার কায়দে নাই, প্রচার করতে গেলে তাকে বিভিন্ন কেস দিয়ে হামকি ধমকি দিয়ে ঠাকাই দিচ্ছে। নির্বাচন কমিশন সবাই সারা পৃথিবী দেখছে, অবাক, মানে কেউ বলছে না ভালো হয়েছে, নির্বাচন কমিশন বলছে আমার মনে হয় মোটামুটি এবার ভালো হয়েছে। দেশের মানুষ তোমরা জানছি, আমরা যত গ্রামে বাস করি আমরা বুঝি ন্যায় আর অন্যায়টা বুঝি। এবার একটু অন্য প্রসঙ্গে আসি, যে বিষয়টা হচ্ছে যে আসলে যেহেতু আমরা কুষ্টিয়ায় আছি, তামাকের বিষয়টা চলে আসে। কুষ্টিয়ার সরকারি তথ্য বাতায়ন থেকে যে তথ্যগুলো আসছে সেটা হচ্ছে যে কুষ্টিয়াতে 71% মানুষ তাদের কৃষি জমিতে উৎপাদিত শাকসবজি খেয়েই জীবন ধারণ করতো। এখন 47% মানুষ কিন্তু বাজার অর্থনীতির উপর নির্ভর করছে, বাজার উৎপাদিত শাকসবজি খাচ্ছে। তার মানে কি কৃষি জমির হারটা কমে যাচ্ছে, সেই জায়গাটা কে নিচ্ছে? আমি এটি বলি, আপনি জেনে থাকবেন যে কুষ্টিয়া কিন্তু অর্থনৈতিকভাবে বাংলাদেশের সবচেয়ে সেরা জেলা। এখানে দারিদ্র্যের হারটা একদমই নেই, কম, হাতে গোনা 3% মতো। এটি আসলে দুঃখজনকভাবে সত্যি যে ধানের বাম্পার ফলন আমরা বলছি, কিন্তু আমরা কৃষকের বাম্পার দুঃখটা দেখতে পাচ্ছি না। এখানে কৃষক দিনে দিনে বিমুখ হয়ে যাচ্ছে ধান চাষের থেকে, কারণ তাদের যে উৎপাদন খরচ মন প্রতি বিক্রির সময় সেই হিসাবটা তারা মিলাতে পারছে না। 300 থেকে 350 টাকা বা 200 টাকা ক্ষেত্রভেদে তাদের ভর্তুকি থাকছে। এখন আমাদের কৃষক তো সব গরিব, আমাদের গরিব কৃষককে 200 টাকা ভর্তুকি দিয়ে ধান উৎপাদন করে সরকারকে দিবে, তা তো পারবে না। সুতরাং তারা যেদিকে লাভ দেখছে সেদিকে যাচ্ছে, মানে কৃষকের পক্ষে কেউ নাই। বিভিন্ন এমপি ধর্মমন্ত্রী দাও হবে না। এইভাবে আমরা এত জর্জরিত ধানে, মানে আমরা এই ধানের খরচ হয় মন প্রতি 1500 টাকা, সরকার নির্ধারণ করেছে 920 টাকা। ওই 920 টাকা কবে কি 23 টাকা কেজি হিসেবে 920 টাকা, হ্যাঁ 23 টাকা কেজি, কিন্তু সরকার তো 10 টাকা কেজি খাব, কোথাও 10 টাকা কেজি চাইল নাই। এখন ওই 920 টাকা ধান এখনো এই দেশে কবে আসবে ওই রেটালারা, আর চাষি কিন্তু শেষ, বিক্রি হয়ে গিয়েছে কবে 400-500 টাকা কেজি। আর সে 900 টাকা যারা পাবে তারা আছে দলীয়ভাবে যারা আছে কিনে রাখবে, তারা চাষি হয়ে ওদের কাছে বিক্রি করবে। প্রকৃত চাষি যারা এরা ওই হাতেই পাবে। উনি যেমনটি বলছেন আপনি এটার সাথে কি একমত? ধান সরকার সংগ্রহ করার সময় যে ধানের রেট নির্ধারণ করছে, সেই রেটটা যদি কৃষক পেত তাহলে কৃষক সরাসরি কৃষকের কাছ থেকে নিত, তাহলে কৃষক লাভবান হতো না। উনি বলছেন যে রেটটা ধরা হয়েছে, ধরেন 23 টাকা ধান হিসেবে 920 টাকা মন, সেখানে উৎপাদন খরচ হচ্ছে 1500 টাকা। তো সেক্ষেত্রে আর কি মূল্য নির্ধারণের ক্ষেত্রে একটা আমি যেটা বলতে যাচ্ছি, মূল্য নির্ধারণের ক্ষেত্রেও একটু কমতে ঘাটতি থাকতে পারে। তারপরও যেটা মূল্য নির্ধারণ করা হয়েছে, সেই ধানটা যদি সরাসরি কৃষকের কাছ থেকে গভর্নমেন্ট কেনার ব্যবস্থা করতো, সরাসরি কৃষকের কাছ থেকে, আমি কাশেদ ভাইয়ের কাছে প্রশ্ন করি, তাহলে সরাসরি ধান কেনা এটা কি কখনো কৃষকের কাছ থেকে সরকার ধান কিনতে পেরেছে বলে মনে হয়? না, কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি যেটা আপনার নির্ধারণ করছে গভর্নমেন্ট, সেটা যদি কৃষকের, গভর্নমেন্টের তো ধান সংগ্রহ করার মানে ক্যাপাসিটি আছে, তার জনবল নিয়োগ দেওয়া আছে, প্রত্যেকটা ওয়ার্ডে তার হচ্ছে সুপারভাইজার নিয়োগ দেওয়া আছে, সেখানে কারা কারা ধান চাষ করছে তাদের কাছে রিপোর্ট আছে এবং তাদের কাছে তথ্য আছে। যারা ধান সংগ্রহ করবে, গোডাউন যারা কর্মকর্তারা থাকেন, তাদের সাথে বিভিন্ন সিস্টেম করে এখানে অল্প পয়সায় বাজারে কৃষকের কাছে ধান কিনছে, কিন্তু বেশি টাকায় ওই গভর্নমেন্টের গোডাউনে তারা দিয়ে দিচ্ছে। মধ্যস্বত্বভোগী তারা হয়ে যাচ্ছে, কৃষক মানে কোনো লাভই পাচ্ছে না। এই ব্যাপারটাই হচ্ছে এর হাত থেকে কৃষকের বাঁচার উপায়টা কি? আচ্ছা, এটি আসলে সরকারকেই এই পদক্ষেপ নিতে হবে, কারণ যারা এই মধ্যস্বত্বভোগী তারা সব সরকারেরই লোক, সরকারের দলীয় লোক, এখানে অন্য কোনো লোক নাই এখানে। অবশ্য সরকার এখানে কিছুই করতে পারছে না। এর বিগত সময় দেখেছি যে ইউনোর মাধ্যমে ইউনো এমপ্লয়ি নিয়োগ দিয়ে ইউনোর মধ্যে ধান কেনাটা প্রচেষ্টা গতবার নিয়েছিল, কিন্তু এখানে কিন্তু সরকার পারেনি। সেটি দেখা গেলো যে রুলিং পার্টির উপজেলা চেয়ারম্যান, রুলিং পার্টির এমপি বা রুলিং পার্টির নেতৃবৃন্দ ইউনোকে কোণঠাসা করে ফেললো।
তখন ধান কিন্তু তাদের ধানই কিনতে হলো, কৃষকের কাছ থেকে ধান তারা কিনতে পারেনি, তাদের ধান সরকার গোদামে ঢুকলো। আর মজার ঘটনা হচ্ছে যে এখানে বিষয়টা ফেক রয়েছে, এটা ফেক টার্ম যে সরকার ধান কিনে গুদামে ভরতেছে। আমার সন্দেহ হয় যে আসলে গুদামে কোনো ধান আদৌ থাকে কিনা, এটি শুধু টাকা এ হাত থেকে ও হাতে যায়। তামাক চাষ তো জমির উর্বরতার জন্য ভয়ঙ্কর ক্ষতিকর, জমির হিউমাস বা উর্বর শক্তি সেটা শেষ করে দেয়, তারপরও কেন করছে? এটার আমার দৃষ্টিকোণ থেকে বেশ কয়েকটি কারণ আছে এটির পিছনে। যেমন ইতিমধ্যে যে আলোচনাটা হলো যে কৃষকের যে ধান উৎপাদনের যে ধারাবাহিক যে একটা লস ক্ষতি, এটা থেকে কাটিয়ে উঠতে কৃষক বিকল্প চিন্তা এখানে করছে। নাম্বার 2 হচ্ছে যে এই সুযোগটা নিচ্ছে আবার এই তামাক যারা প্যাট্রোনাইজ করতেছে চাষ করার, এই যে বিদেশি যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলা, এরা এই সুযোগটা নিচ্ছে, তারা কৃষকের কাছে যাচ্ছে, তাদের নানা ধরনের সুবিধা দিচ্ছে, যেমন বাইব্যাক যেটা বলি আমরা, ক্যাশ বাইব্যাক, তারপরে সার দিচ্ছে তাদেরকে, অন্যান্য আরও সুবিধা আছে, তার বাড়ি যেয়ে তামাক কিনে আনছে এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সুন্দর করে তাদেরকে ওই কৃষকের লসটা তারা পুষিয়ে দেওয়ার কারণে কৃষক কিন্তু এদিকে ঝুঁকে পড়েছে। উনি যেটা বলছে এটাই কি সত্য? আপনি তো একজন কৃষক। ও বসছে যে তামাকে একটু লাভ আসে আর বাদ বাকি সবই লস। এই তামাকের পর দাঁড়ায় কিন্তু অনেকটা চাষি নির্ভরশীল হয়ে গেছেন বর্তমানে। এখানে তামাকের উৎপাদনের ক্ষেত্রে তামাক যে জমির উর্বরতা শক্তি নষ্ট করছে, তামাকের যে সাইড ইফেক্ট আছে, স্বাস্থ্যগতভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ব্যাপারে মানুষ সচেতন ছিল না। এখন কিন্তু অনেক সচেতন হয়েছে। তামাক কিন্তু আমাদের এই এলাকায় আগের তুলনায় অনেক কম। ম্যাক্সিমাম চাষিকে জিজ্ঞাসা করলে আগে 10 বিঘা লাগাতো, সে এখন 3 বিঘা 4 বিঘা লাগায়। কিন্তু এখানে তো এখন আমরা জানি যে শিশু শ্রম এখনো তামাক চাষের ক্ষেত্রে। না, আমি কারশেদ ভাইয়ের সাথে আমি কতটুকু একমত হব ঠিক আমি এখন বুঝতে পারছি না। আসলে তামাক চাষ কিন্তু একটা সিজনে হয়, অন্য সিজনে কিন্তু সেই জমিতেই কিন্তু অন্যান্য ফসল হচ্ছে, কিন্তু কৃষক ওই একটা সিজন তামাক চাষ করে ফেলতেছে ওই লসটাকে ঘোচানোর জন্য। মূলত আমি কৃষকের সাথে বহুভাবে কথা বলেছি, তারা কিন্তু লসটাকে জাস্ট কাভার করার জন্য, যে ধান উৎপাদন করবো যাতে আমি খেয়ে পরে বাঁচতে পারি ওই ধান দিয়ে, বিক্রির চিন্তা কৃষক এখন ধান উৎপাদনে করছে না, জাস্ট তার খাইয়ে পরে বাঁচার জন্য। আর বাদ বাকি সিজনটা যে তামাক বেছে নিচ্ছে ওটা ওই লসটা কাটিয়ে ওঠার জন্য। এখানে কিছু সুবিধা তারা পাচ্ছে। যদি আমরা অন্য ফসল লাভ পাইতাম, আমরা তামাক কোনোদিন আবাদ করতাম না। এটা নির্ঘাত, মানে তামাকের আমাদের যে শ্রম দিই, এই শ্রম আমরা মূল্য পাইনি। তামাক অনেকে সবাই ম্যাক্সিমাম লোক ছেড়ে দিত, কারণ এভাবেই চলতে থাকবে চায়ের কাপের ঝড়। তবে সময়ের সীমাবদ্ধতায় আমাদের আজকে ফিরতে হচ্ছে অলিম্পিক নাটি বিস্কুটের সৌজন্যে। আবার অন্য কোথাও দেখা হবে চায়ের কাপে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এসিটিভির সাথে। শুধু মুখে, সরকার মুখে যতটা দরদ দেখায়, বাস্তবে দেখায়